প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আমাদের এই মুহূর্তের আয়োজন নেটওয়ার্ক ডাটা জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি এমজেড ফেরদৌস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই সময়ের রাজনীতি। আমরা যদি গত 15 বছরের রাজনীতিকে 3টি সময়ের ভাগে ভাগ করি, তবে দেখা যাবে 3 রকমের চিত্র। প্রথম অংশে বিএনপি জামাত জোটের ক্ষমতায় টিকে থাকার লড়াই, দ্বিতীয় অংশে আওয়ামী লীগের বাই ডিফল্ট রাজনৈতিক বিজয় বলা হয়ে থাকে। এ কারণেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসে, নানা ঘটনা ঘটে, যার ধারাবাহিকতায় তৃতীয় অংশে দেখা যায় আওয়ামী লীগের ভোটের বিজয়। পরের ঘটন অঘটন যাই বলা হয়, তা হয়েছে বা হচ্ছে তা সবারই কম বেশি জানা। এক্ষেত্রে দুটি বিষয় লক্ষণীয়। প্রথমত, আওয়ামী লীগ সরকারের বিরামহীন এগিয়ে যাওয়া, যা এখনও অব্যাহত আছে, এবং দ্বিতীয় অংশটি হচ্ছে বিএনপি জামাত জোটের থিতিয়ে পড়া। কিন্তু এই মুহূর্তে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট যা বলছে, কিছুটা হলেও বিএনপির সেই যে কর্মসূচি, চলমান কর্মসূচি, সেটাতে বেগবান করার একটা প্রক্রিয়া চলছে বলে আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, আমরা এইসব নিয়েই আজকে আলোচনা করব। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন, আমার পাশেই আছেন শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, এবং আছেন ডক্টর সলিমুল্লাহ খান, শিক্ষাবিদ ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনায় ফিরব, তার আগে সংক্ষেপে দেখে নেব বৈশাখীর আজকের শীর্ষ খবরগুলো কী ছিল। সংসদের অধিবেশন শুরু, গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট, সংসদ সদস্য পদ ছাড়লেন লতিফ সিদ্দিকী। প্রতিশোধ প্রতিহিংসা ছেড়ে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করুন, সরকারের প্রতি খালেদা জিয়া। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা। বৃষ্টিতে অচল ঢাকা, ডুবে গেছে চট্টগ্রাম, সীমাহীন দুর্ভোগ, সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি, কক্সবাজারে পাহাড় ধসে স্কুল ছাত্রীর মৃত্যু। গ্যাস বিদ্যুতের বর্ধিত দাম কার্যকর, সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে যাত্রী ভোগান্তি, এখনই বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা, সড়ক পরিবহন মন্ত্রী হুঁশিয়ারি। এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের 4 ছাত্র সাময়িক বহিষ্কার, ছাত্রলীগের 3 নেতাকে অব্যাহতি, শিক্ষকদের মিছিল সমাবেশ। দর্শক, দেখছিলেন শীর্ষ খবরগুলো বৈশাখী টেলিভিশনের। আমরা এখন আলোচনায় ফিরব। আলোচনা শুরু করব সৈয়দ আনোয়ার হোসেনকে দিয়ে। যেমনটা শুরুতেই আপনার কাছে জানতে চাই যে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে বিএনপির মধ্যে একটা রাজনৈতিক স্থবিরতা, নেতাকর্মীরা প্রায় নিষ্কর্মা হয়ে গেছে, কিন্তু আবার ভেতর ভেতর যখন তাদের কনসেন্ট চাওয়া হচ্ছে, তখন আবার রিপ্লাই দেওয়া হচ্ছে যে না, আমরা আন্দোলন ঠিক করার জন্য এবং কীভাবে সামনে এগোবো সেই পথ পরিষ্কার করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, নেতাকর্মীদের গোছাচ্ছি। মাঝে মাঝে বলা হচ্ছে যে তৃণমূল থেকে নতুন নেতৃত্ব নির্বাচিত করার কথাও বলা হচ্ছে। তো এখন যদি হুট করে নানা ইস্যু ধরে যদি তারা আন্দোলন কর্মসূচি, যেটা আমরা বিগত দিনে দেখেছি, সেরকমের কোনো কর্মসূচিতে যদি যায়, আবার সেই কর্মসূচি যদি রিপিটেডলি সেই নাশকতা, সেই পেট্রোল বোমার মতো কোনো কর্মসূচি দেয়া হয়ে থাকে, তখন সেক্ষেত্রে সেই পুরনো যে আমরা সন্ত্রাস নাশকতার কৌশল দেখতে পেয়েছিলাম, সেটারই কি পুনরাবৃত্তি হবে না? আপনার কি মনে হয় আন্দোলন কর্মসূচিটা কীরকম করা উচিত? বিএনপি তার 36 বছরের অস্তিত্বের মধ্যে এখন সাম্প্রতিককালে যে অবস্থানে আছে তা অত্যন্ত সংকটাপন্ন। এর আগে অন্তত 6 বার বিএনপি ভাঙনের মুখোমুখি হয়েছিল, তারপরও টিকে ছিল। কিন্তু বর্তমানে নিজেদের সাংগঠনিক দুর্বলতা, ভুল সিদ্ধান্তের কারণে এবং অপরিণামদর্শিতার অনিবার্য ফল হিসেবে দলটি ভেতরে বাইরে থেকে একটু বেসামাল অবস্থায় আছে বলে আমার মনে হয় আর কি। আর সরকারের নীতি তো আছেই, কর্মকাণ্ড আছেই। আমার কাছে মনে হয় যে সরকার কোনোভাবেই চায় না যে বিএনপি উঠে দাঁড়াক বা হাঁটতে শুরু করুক, দৌড় দিতে শুরু করুক, এমন কিছু ইচ্ছে সরকারের মধ্যে নেই। কারণ হাজার হাজার মামলা নেতাকর্মীদের বিরুদ্ধে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ যদি না থাকে, তাহলে রাজনীতি কিভাবে চলবে? সমস্যাটা গণতন্ত্রায়নের পথটা কিভাবে পরিষ্কার হবে? সমস্যাটা সেখানেই যে তাৎক্ষণিক কিছু ফায়দা বা সুবিধা পাওয়া যেতে পারে কোনো প্রতিপক্ষ না থাকলে। সত্যি কথা বলতে কি, বর্তমান আওয়ামী লীগ সরকারের কোনো বিরোধী দল নেই। যেটি বিরোধী দল আছে হাস্যকর,
এটাকে বিরোধী দল বলা যায় না। এটা না ঘরকা না ঘটকা, একটি জাতীয় পার্টি, এবং তাদের কথা তাদের কাজ কোনো কিছু সাজুজ্যপূর্ণ নয়, এবং হঠাৎ হঠাৎ কিছু মন্তব্য করে এরশাদ, সেখানেও কোনো তাৎপর্যপূর্ণ কিছু আমরা খুঁজে পাই না। তো এটা অনেকটা গৃহপালিত বা গৃহপোষিত বিরোধী দলের মতো আর কি। তো গণতন্ত্র কিন্তু আমরা যতই চিৎকার করি না কেন, বাংলাদেশে গণতন্ত্র অত্যন্ত সংকটাপন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। থেমে নেই, এগুচ্ছে, আমি এটা বলবো আর কি। তবে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে কতদিন সময় লাগবে সেটা নিয়ে বেশ বড় চিন্তা আছে। তো এখন গণতন্ত্রে সবচেয়ে বড় পূর্ব শর্তটি হচ্ছে যে শুধুমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সরকারের ক্ষমতাসীন হওয়া নয়, বরং সেই সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করতে হবে, নইলে কিন্তু গণতন্ত্র হয় না। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে একটা নির্বাচনকে ধরে রেখেছি আমরা কোনো মতে। নির্বাচন পদ্ধতি প্রক্রিয়া বা সে নির্বাচন পরিচালনাকারী নির্বাচন কমিশনকে নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। তবু যা হোক, একটা নির্বাচিত প্রক্রিয়ার মধ্য দিয়ে, নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতার হাত বদল হয়েছে। অন্তত 90 পূর্ববর্তী 75 থেকে 90 পর্যন্ত যে সামরিক পদ্ধতিতে ক্ষমতার হাত বদল, সেটা তো দেখছি না, সেটা আমরা দেখছি না। 2007-08-এ তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা প্রায় কাছাকাছি অবস্থানে ছিলাম। সেনাবাহিনী সামনে না থাকলেও পেছনে ছিল, এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলা হতো। এটা অবশ্য আমার কাছে একটু বিস্ময়কর লেগেছে এই জন্যে যে সংবিধান অনুযায়ী সেনাবাহিনী প্রতিটি সরকারের সমর্থনেই থাকতে হয়, শুধুমাত্র 2007-08 সরকার নয়। তো সে যাকে ওটা ভিন্ন বিতর্কের বিষয়। তো এই নির্বাচন ধরে রেখেছি, কিন্তু নির্বাচিত সরকার গণতান্ত্রিকভাবে কাজ করছে কিনা তা নিয়ে কিন্তু আমাদের অনেক প্রশ্ন আছে, অনেক সংশয় আছে। তো এই সরকার, গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কাজ করতে চায় বা কাজ করতে হয়, তাহলে তাকে অবশ্যই একটা বিরোধী দল এর মুখোমুখি হতে হয়। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গণতন্ত্র বা গণতান্ত্রিক সরকার অনেকটা আমাদের বাইসাইকেলের মতো, দ্বিচক্রযান। দ্বিচক্রযান একটি চাকায় চলতে পারে না। হ্যাঁ, চলে, সার্কাসে চলে। সার্কাসের ক্লাউন যারা মানুষ হাসানোর জন্যে এক চাকার সাইকেল চালায় আমরা দেখেছি, আমরা ছবিতে দেখেছি, নিজেরাও দেখেছি ছোটবেলায়। তো সেটা কিন্তু বেশিক্ষণ চলতে পারে না, মনে রাখতে হবে। তো সেই জন্য সাইকেলকে চলতে হলে 2 চাকাই লাগবে। বিরোধী দলকে বাদ দিয়ে কিন্তু সরকারি দল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না। সরকারি দল যতই তার স্বরে চিৎকার করুক, সেটি সম্ভব নয়। সেই জন্য বাংলাদেশে যে প্রক্রিয়ার, গণতান্ত্রিক প্রক্রিয়ার কথাটা আমি বলছিলাম যে এগুচ্ছে, সেটা খণ্ডিত প্রক্রিয়া, এটা সামগ্রিক প্রক্রিয়া নয়। এতে করে আমরা একটু শঙ্কিত। কারণ সরকারেরই উচিত শক্তিশালী বিরোধী দল যেন গড়ে ওঠে, তার পরিবেশ তৈরি করা, কিন্তু বাস্তবে ব্যাপারটা অন্যরকম করে। ডক্টর সলিমুল্লাহ খানের কাছ থেকে জানতে চাইব যেটা, যে সংলাপের কথা যখনই আসে বিরোধী পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে, যখন বলা হয় যে সংলাপের জন্য তারা একটু প্রস্তুত হয়েছেন, তো সেই সময়ে দেখা যায় যে সরকারের পক্ষ থেকে কিংবা মাননীয় প্রধানমন্ত্রী নিজে মুখেই বলেন যে সংলাপ আসলে কার সাথে করব, কী বিষয়ে সংলাপ করব। তো এই যে এক ধরনের চাপা ক্ষোভ বা এক ধরনের আক্ষেপ দেখা যায়, এটা কেন? আপনার পর্যালোচনাটা কি? আমাদের যে ধরনের রাজনৈতিক ব্যবস্থা, তাতে একটা জিনিস প্রমাণ হয়েছে যে একটা কার্যকর বিরোধী দল যদি না থাকে, তাহলে দেশের মানুষ সরকারের প্রতিও আস্থা হারায়। এটা প্রাথমিকভাবে মনে রাখা দরকার। যেমন ধরেন, এখন আমরা দেখলাম নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছে, কিন্তু বিরোধী দল যে কোনো কারণে হোক, যে অজুহাতেই হোক, তারা অংশগ্রহণ করেনি। ফলে একটা অস্বস্তির ভাব আছে। সরকারের মধ্যেও যে নেই তা বলা যাবে না। এখন কার সাথে আলাপ করবো, এই কথা বলার অর্থ হচ্ছে সরকার নিজেও জানেন যে এই দেশের নির্বাচনে যখন ভোটাভুটি হয়, যারা নির্বাচিত হয় তারা ধরেন 40% ভোট পায়, আর যারা নির্বাচিত হয় তারা 38% পায়। ব্যাপারটা হচ্ছে এই টাইপের। কাজেই
বিএনপিকে একটা প্রধান বিরোধী দল হিসেবে স্বীকার করার পক্ষে যুক্তি হচ্ছে দুটো, যে বিএনপি অনেকবার সরকার গঠন করেছে, 2বার বা 2.5বার বলতে পারেন। তাছাড়া তার আগে জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করেন সেটা 5 মিশেলই নানা উপাদান দিয়ে হয়েছিল। দ্বিতীয় হচ্ছে বিএনপি যখন পরাজিত হয়েছে তখনও অনেক বেশি পরিমাণে ভোট পেয়েছে। তো সেই দিক থেকেই আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পর ক্ষমতায় এসেছে 1996 সনে। এখন হয়তো বিএনপি এখন ক্ষমতার বাইরে আছে, ধরুন 2 টার্ম বাইরে আছে, তারা আবার হয়তো ধরুন 21 বছর পরে তারা আবার আসবে। সেই দিক থেকেও তাদের পকেটে যুক্তি আছে, আলাপ তাদের সাথেই শেষ পর্যন্ত করতে হয়। যদি তা না হয়, আমি প্রধানমন্ত্রীর কথা প্রধানমন্ত্রী জবানিতে আমরা ফেরত দিই না কেন, তিনি তো মাঝে মাঝে যাকে বলা হয় নববর্ষের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, এগুলি তো বেগমজিকে পাঠানি। যা হোক, আসল কথা হচ্ছে এগুলো পরিহাসের বিষয় নয়। দেশে এখন যে ব্যবস্থা বিরাজ করছে তাতে একটা অস্বস্তি আছে। আজকেও দেখলাম ব্রেকিং নিউজে মওদুদ আহমদের নামে বলা হচ্ছে যে কি মধ্যবর্তী নির্বাচন হতে পারে বা প্রায় অবধারিত, সরকার স্বস্তিতে নেই। এটা ধরে নিলাম এটা রাজনৈতিক তার কৌশলের কথা। তারপরে এই কথা তো অস্বীকার করা যাবে না সরকার পুরোপুরি স্বস্তিতে নেই। সেই জন্যই বলছি সংলাপ প্রশ্নটি আপনি যে ভাষাতেই বলেন না কেন, এটার একটা অর্থ হচ্ছে সমঝোতা, আর একটা হচ্ছে অচলাবস্থার অবসান। অচলাবস্থার অবসান করতে হলে আমাদের সংবিধানেও হয়তো প্রয়োজনীয় কিছু পরিবর্তন আনতে হবে। পরিবর্তন এই যে যারা ক্ষমতায় থাকে তারা তো ক্ষমতা ভোগ করে, এটা আমরা দেখি, কিন্তু যারা ক্ষমতায় থাকে না তাদেরও ক্ষমতায় কিছু ভাগ বন্দোবস্তের একটা বিধান সাংবিধানিকভাবে থাকতে পারে, এবং বর্তমানেও আছে। যেমন যিনি বিরোধী দলের নেত্রী হন তার মর্যাদা প্রটোকলের দিক থেকে বলতে গেলে মন্ত্রীদের সমান বা তাদের চেয়েও বেশি এক করতে বলতে গেলে সেই রকম আরও কিছু বিধান অন্তর্ভুক্ত করা যায়, যেন বিরোধী দল যারা আছেন তারা সংসদে থাকতে উৎসাহ বোধ করেন। আমরা দেখেছি প্রত্যেকবারই যখন বিরোধী দল সংসদ বয়কট করে মাসের পর মাস, তখন কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। এখন হয়েছে কি তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, ফলে আমরা এটা বেশি দেখতে পাচ্ছি। এখন ভবিষ্যতে আমরা যেটা চাই, কেন সংলাপ দরকার, আমি প্রধানমন্ত্রীর সেই প্রশ্নের জবাবে সবিনয়ে বলবো, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, তবু বলবো যে দরকার এই জন্য যে আগামী নির্বাচনটি যেন সবাই অংশগ্রহণ করে এবং হার জিতটা যেন জনগণের সামনে হার জিত হিসেবে বিনা প্রশ্নে গ্রহণযোগ্য হয়। সেই জন্যেই বিএনপির একটা অংশে আলোচিত হয়েছিল বিষয়টি, যে একটা অংশ চায় যে বিএনপি যেন বিরোধী দল হয়েও একটা অবস্থান করে নেয়। এই তো সেই প্রেক্ষাপটেও তারা কিছু কর্মসূচি নিয়ে এগোতে চাচ্ছিল। সেটি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত, কারণ সব একটা রাজনৈতিক দল, জনগণ লগ্ন যদি রাজনৈতিক দল হয়, তারা যে সবসময় ক্ষমতায় থাকবে এমনটা সারা দুনিয়ার কোনো গণতান্ত্রিক দেশে হয় না, সেটা ক্ষমতার হাত বদল হয়। কিন্তু বিরোধী দলে গেলেও জনগণ লগ্নতা তাদের জন্য বজায় থাকে, তার জন্য তাদের ভূমিকার গুরুত্বটা অত্যন্ত প্রয়োজন আমি মনে করি, বিবেচনা করা প্রয়োজন। ইংল্যান্ডের দিকে যদি থাকে, আমরা তো হরহামেশা আমাদের রাজনীতিবিদরা বলেন যে আমরা বাংলাদেশে ওয়েস্টমিনিস্টার আদলের গণতন্ত্র পরিচালনা করছি। ওয়েস্টমিনিস্টার আদলের গণতন্ত্রের দিকে তাকিয়ে দেখবেন যে সেখানে একটা বিরোধী দল আছে। 1937-এর পর থেকে ও দেশে বিরোধী দলকে বলা হয় হিজ অর হার ম্যাজেস্টিজ অপোজিশন, আর সরকারকে বলা হচ্ছে হিজ অর হার ম্যাজেস্টিজ গভর্নমেন্ট। অর্থাৎ লক্ষ্য করুন, বিরোধী দলের একটি সরকারি অবস্থান আছে। ব্যাপারটা কিন্তু আসলে তাই, ওই যে 2 চাকার সাইকেলের মতো অবস্থা, যে বিরোধী দল থাকতেই হয়। বিরোধী দলহীন কখনো গণতন্ত্র হয় না, বা এখনকার যে বিরোধী দল যাকে বলছে হাস্যকর একটা বিরোধী দল, এটাতে গণতন্ত্র হতে পারে না, গণতন্ত্রের বিকাশও হতে পারে না। তো সেই জন্যেই আমি মনে করি যে বাংলাদেশ গণতন্ত্র থেকে অনেক পিছিয়ে আছে, এবং তার জন্য রাজনৈতিক সংস্কৃতির ঘাটতি, দৈন্য এবং সীমাবদ্ধতা অনেকটা দায়ী। আমাদের ক্ষমতাসীন সরকার যারাই যেই থাক, বিএনপি থাক বা আওয়ামী লীগই থাক, সবসময় লক্ষ্য করেছি এরা ক্ষমতায় থাকাকালীন তাদের লক্ষ্যটা হচ্ছে বিরোধী দলকে একেবারে নাস্তানাবুদ করা যায় কীভাবে। এই যে মামলা হামলা প্রক্রিয়া পদ্ধতি, এটা নতুন নয়, এটা পুরাতন। তবে এখন একচ্ছত্র আধিপত্যের কারণে একটু পরিমাণ বেশি হয়ে গেছে, সংখ্যা বেশি হয়ে গেছে। এই কারণেই তো বিএনপির পক্ষ থেকে প্রায়ই অভিযোগ করা হয়ে থাকে যে আইনের শাসন নাই, আইনের শাসন না থাকলে কিভাবে গণতন্ত্র কায়েম হবে। আর বলা হয়ে থাকে যে অনেক দিন ধরে একটা মানে ডার্ক জাস্টিসের নামে একটা বিচারহীনতার সংস্কৃতি চলছে, ক্রসফায়ার
করা হচ্ছে। এবং ইন্টারেস্টিং দেখা গেছে ইদানিং আবার সরকার দলীয় অনেক নেতাকর্মী সেই আপনার ক্রসফায়ারের বলি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কি? আইনের শাসন গণতন্ত্রায়নের অন্যতম বড় পূর্ব শর্ত। তবে একই সঙ্গে একটু সতর্কতামূলক বাণী উচ্চারণ করতে হয়। আইনের শাসন মানে হচ্ছে ভালো আইনের শাসন, কালো আইনের শাসন নয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের প্রচুর কালো আইন আছে। এবং যখন আইনের শাসনের কথা বলতে ওই কালো আইনের শাসনের কথা আমরা বুঝতে চাই না। যেমন ধরুন এই যে তথ্য প্রযুক্তি আইন, ৫৭ ধারা অনুযায়ী কি ঘটনাটা ঘটে গেল, সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেপ্তার করা হলো, একজন পঙ্গু মানুষ, তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হলো পুলিশ হেফাজতে এবং অনেক নাস্তানাবুদ তাকে করা হলো। কিন্তু গণমাধ্যমে এবং নাগরিক সমাজে প্রচুর বিরোধিতার কারণে তাকে সরকার ছেড়ে দিতে বাধ্য হলো। এখন সমস্যাটা হলো তথ্য প্রযুক্তি আইনটি কিন্তু সম্পূর্ণ আইন নয় আমি মনে করি। কারণ হচ্ছে যে কোনো আইন হলেই হয় না, আইন বাস্তবায়নের বিধানমালা থাকতে হয়, বিধিমালা, প্রবিধান যাকে বলা হয়, সেটা কিন্তু তৈরি হয়নি। কাজে অর্ধ আইনকে প্রয়োগ করবার কোনোই সুযোগ ছিল না। কিন্তু এই হঠকারী কাজটি সরকারের ভেতরে নানান ধরনের সরকার থাকে, আমার মনে হয়েছে ওই নানান ধরনের সরকারগুলো এই কাজটি করেছে। আইনমন্ত্রী বলেছেন যে তাকে ছেড়ে দিয়ে আমাদের ভুল শোধরানো হয়েছে। ভুল যেটা হয়েছে শোধরানো ঠিকই চেষ্টা করা হয়, কিন্তু ওই স্মৃতিচিহ্নটি থেকে যায়। এবং এ থেকে মনে হয় যে কালো আইন, এটা পরিপূর্ণভাবে কালো আইন। কারণ এখন নাগরিক সমাজের পক্ষ থেকে, বিশেষজ্ঞদের পক্ষ থেকে এই আইনে ৫৭ ধারা নিয়ে প্রচুর তির্যক মন্তব্য এসেছে, প্রতিবাদী বক্তব্য এসেছে। তো সেই জন্যে ভালো আইন থাকতে হবে গণতন্ত্রের স্বার্থে। তারপরে যে বিশেষ ক্ষমতা আইন, আমরা দেখেছি যে বিরোধী দলে থাকলে বিএনপি বলুন, আওয়ামী লীগই বলুন, তারা সবাই কিন্তু বলেছে যে এই কালো আইনটি তারা বিলুপ্ত করে দেবে। কিন্তু ক্ষমতায় গেলে আর এই কথাটা বলা হয় না। সবসময় এই আইনের আওতায় অনেক কিছু পদক্ষেপ তারা নিতে পারে। এইটি তো কালো আইন সরকারের জন্য ভালো আইন, জনগণের জন্য ভালো আইন নয়, এটা মনে রাখতে হবে। আর এই যে ক্রস ফায়ারের কথা বললেন, ক্রস ফায়ারই বলুন আর বন্দুকযুদ্ধই বলুন, একটা অসভ্য ব্যাপার। কোনো অপরাধী যতই ঘৃণ্য অপরাধী হোক না কেন, বিচার প্রক্রিয়া বহির্ভূতভাবে তার জীবন নাশ করবার অধিকার কোনো সরকার বা সরকারি সংস্থার নেই। এটা কি আসলে একটা ক্ষমতায়নকে পোক্ত করার কোনো কৌশল, আপনার কি মনে হয়? এটা তো প্রথমত একটা যুক্তি দেখানো হয় যে অত্যন্ত ঘৃণ্য এবং দুর্দান্ত অপরাধী যারা বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে নিলে তারা হয়তো পার পেয়ে যাবে আইনের শুভঙ্করের ফাঁক দিয়ে, কাজেই তাদেরকে বিনাশ করা হয় একটা অপরাধীদেরকে। কিন্তু সেটা গ্রহণযোগ্য যুক্তি নয়, পৃথিবীর কোনো সভ্য দেশে এটা চলতে পারে না। আর একটা হচ্ছে যে বিরোধী পক্ষ যা তাদেরকে বিনাশ করবার, এটা একটা উত্তম পন্থা, যে ক্রস ফায়ার বা বন্দুকযুদ্ধে মারা গেছে। আর আজকাল ইদানিংকালে, সাম্প্রতিককালে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে সরকার পক্ষের ছাত্রলীগের যে কর্মী যে নিহত হলো, এটা নিয়ে নানান ধরনের কথা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। তবে আমার মনে হয় যখন ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব তৈরি হয়ে যায়, সে দানবকে বিনাশ করবার জন্য বোধহয় এই ধরনের বন্দুকযুদ্ধ বা ক্রস ফায়ারের সহায়তা না। কিন্তু এটাও আপত্তিকর। পৃথিবীর কোনো সভ্য দেশে আইনের বিন্দুমাত্র শাসন যে দেশে আছে সে দেশে ক্রস ফায়ার থাকতে পারে না। তো এটি কিন্তু মানবাধিকারের চূড়ান্ত লক্ষণ আমি মনে করি। আর আমরাও তাই মনে করি। আমাদের একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আমরা একটা শর্ট কমার্শিয়াল ব্রেক নিচ্ছি, আমাদের সাথে থাকুন, ফিরছি এক্ষুনি।
দর্শক, আরেকবার স্বাগত নিটল টাটা জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম এই সময়ের রাজনীতি এই প্রসঙ্গে। আমরা এখন আবার আলোচনায় ফিরব। যেমনটা আপনি বিরতির আগে বলেছিলেন যে সরকারের ভেতরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, তো একটা ঘটনা দেখা গেছে কয়েকদিন আগে যে সরকারের ভেতরেও আরেকটি সরকার নাকি কাজ করছে, এরকম একটা অভিযোগ মিলেছে অনেকের কাছ থেকে, অনেক মহল থেকে, যেটা দেখা গেছে যে জাসদ নিয়ে নানা রকমের বিরূপ মন্তব্য হয়েছে, জাসদ নিয়ে কথাবার্তা, পাল্টা কথাবার্তা হয়েছে সরকারের ভেতরে। আবার সেটার সাথে সুর মিলেছে বিএনপির একটা পার্ট। তো এইটা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? এই সময়ের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? ৭২ থেকে ৭৫ জাসদের রাজনীতি সোজা কথায় ছিল হঠকারী রাজনীতি। কারণ সম্পূর্ণ যুদ্ধবিধ্বস্ত একটি দেশ, সে দেশেই আচম্বিতে রাতারাতি সব প্রত্যাশা পূরণ হবার কথা নয়। আগে বিধ্বস্ত দেশটি পুনর্গঠন করা দরকার ছিল, কিন্তু এই ব্যাপারে বঙ্গবন্ধুকে সহযোগিতা না করে তার বিরোধিতা শুরু করেছিল। এবং আরও একটা সমস্যা হলো যে বিরোধিতা যখন শুরু করেছিল তখন তাদের সঙ্গে একই সমান্তরালে যুক্ত হয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তিসমূহ, যার ফলে বঙ্গবন্ধুর পক্ষে পরিস্থিতিটা অনেক কঠিন করা হয়েছিল। এবং অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে ঈদের জামাতে নামাজ পড়া অবস্থায় এমপিকে হত্যা করা হয়েছিল, ব্যাংক ডাকাতি হয়েছে, থানা লুট করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গুলি করা হয়েছে ইত্যাদি নানাবিধ হঠকারী রাজনীতি। এটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র নয়, বরং অবৈজ্ঞানিক রাজনীতি বলে আমি মনে করি। তো এই ধরনের দায় তারা এড়াতে পারবে না, এবং তারা অনেকেই অবশ্য নেতৃস্থানীয় ব্যক্তিত্বের মুখ থেকে উচ্চারিত হয়েছে যে তাদের ভুল হয়েছিল, এটি স্বীকার তারা করেছে। তারা ভুলে যেতে চায় সেই হ্যাঁ, অংশটা। ভুলে যেতে চায়। তো অতীতের বৃত্তে আবদ্ধ না থেকে সামনের দিকে এগোনোর একটা প্রচেষ্টা জাসদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। এবং সেই পরিপ্রেক্ষিতেই বোধহয় সম্ভবত আওয়ামী লীগ জাসদকে বন্ধুতে পরিণত করেছে। আওয়ামী লীগের দিক থেকে যদি আমি বিচার করি তাহলে আওয়ামী লীগ তার শত্রুর সংখ্যা কমিয়েছে, শত্রুকে বন্ধুতে পরিণত করেছে, এবং তার প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছি। তো সেইটা কিন্তু একটি বেশ প্রশংসনীয় উদ্যোগ বলে আমি বলবো। তো এখন এই মুহূর্তে এই বিতর্ক ওঠা একটু কেমন যেন আমার কাছে দুর্বোধ্য মনে হচ্ছে। কারণ জাসদ যখন মহাজোট সরকারে আছে সেই সময় এই বিতর্ক তুলবার পেছনে উদ্দেশ্যটি কি সেটি কিন্তু বুঝতে আমাদের বেশ কষ্ট হচ্ছে। তবে এটুকু মনে হয় যে আওয়ামী লীগের ভেতরেও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ অনেকটা শিথিল হয়ে গেছে, যার ফলে দলীয় সদস্যরা, কর্তা ব্যক্তিরা, নীতি নির্ধারকরা নানাবিধ মন্তব্য, বক্তব্য দিচ্ছেন যা সরকারের পক্ষে বিব্রত করা হবে, বিপত্তির কারণ হবে। এবং আমরা তো কাগজে দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী বিরক্ত বোধ করছেন বা করেছেন এই সমস্ত দলের ভেতর থেকে সমস্ত বক্তব্যের কারণে। এবং একই প্রসঙ্গে বা একই সমান্তরালে একটু বিবেচ্য হচ্ছে সৈয়দ আশরাফুল ইসলামের একটি দিক নির্দেশক মন্তব্য যে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। এটি কিন্তু একবারে হেসে উড়িয়ে দেবার মতো মন্তব্য নয়, কারণ সৈয়দ আশরাফ অত্যন্ত প্রাজ্ঞবিজ্ঞ একজন রাজনৈতিক কর্মী এবং নেতাও বটে। হ্যাঁ, তার পর্যবেক্ষণে বা তার বিবেচনায় এমন কিছু না কিছু হয়তো বা ধরা পড়েছে যার ভিত্তিতে তিনি এমন একটি বেশ গুরুত্বপূর্ণ মন্তব্য এবং তির্যক মন্তব্য করতে বাধ্য হয়েছেন। তো সেটিও কিন্তু আমাদের বিবেচনা নিতে হবে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে বাতাসটা বইছে তা অত্যন্ত এলোমেলো আমি মনে করি। এতে করে ইতিবাচক কোনো দিক নির্দেশনার সম্ভাবনা আমি খুব কম দেখছি। ইদানিং জাসদ নিয়ে এক ধরনের দুই পক্ষের মধ্যে কথার যোগসূত্রতা পাওয়া গেছে, যে আওয়ামী লীগও বলছে, বিএনপিও বলছে, একই সুরে বলছে জাসদকে নিয়ে। তো সেটা নিয়ে আপনার বিশ্লেষণ কি? আচ্ছা, এখন একটা দেশের সরকার আছে, আগে আমরা বলতাম বিএনপি জামাত সরকার, বর্তমান সরকারকে যদি আপনি বুকে হাত দিয়ে বলতে চান আওয়ামী লীগ জাসদ সরকার বলতে হবে। যদি বা জাসদের একজন লোকই মাত্র এখানে আছেন, কিন্তু সেই এটা বললে আপনি অতিশয়োক্তি মনে করতে পারেন, কিন্তু আমি সবিনয়ে বলবো এই একজন মন্ত্রী তো মন্ত্রিসভা উজ্জ্বল করে রেখেছে। মানে বাকপটুতায় অথবা শত্রুরা বলেন বাচালতায় তার চেয়ে যোগ্যতার কেউ নেই। অর্থাৎ
আওয়ামী লীগ আর জাসদ আদি তো এক দল ছিল। আপনার এই জিনিসটা বুঝতে হবে, আওয়ামী লীগ জাসদের বিরোধটা হচ্ছে গৃহবিবাদ, এবং সেই গৃহবিবাদের পরিণতি হয়েছে কি ট্র্যাজেডি। এখন দায় দায়িত্ব বন্টনের খেলায় আপনি কোথায় 9 আনা দিবেন, কোথায় 11 আনা দিবেন, সেগুলো আপনার ব্যাপার। আমি শুধু বলবো, দেশের সাংবাদিকরা যেটা লক্ষ্য করছেন সেটা হচ্ছে বর্তমান সরকারে আওয়ামী লীগ এবং জাসদের ঐক্যের ফলে তাদের কিছুটা শক্তি আছে। এখন কারো কারো হয়তো ইচ্ছে হচ্ছে কি রাজনৈতিক বিতর্কটা উত্থাপন করে এটাকে ভেঙে দেওয়া। আমি মনে করি ঐক্য না ভেঙেও বিতর্ক করা যায়, অর্থাৎ অতীতের পুনর্বিচার করা উচিত। তাহলে তো আওয়ামী লীগের ভিতরে অনেক তর্ক হতে পারে। 1975 সনে খন্দকার মোশতাকের সাথে কারা কারা গিয়েছিল, আপনি যদি ঠক বাঁচতে যান তাদের গা তো উজাড় হবে না? হবেই তো। কাজে অনুরূপভাবে এখন তো আমি দেখছি পাকিস্তানি মিলিটারি জেনারেলরা যে অভিযোগ তুলেছেন সেটা তো অবাক লাগে। পাকিস্তানের একজন জেনারেলের নাম ছিল ইয়াহিয়া খানের স্পেশাল সার্ভিস গ্রুপ SSG, যেটা বঙ্গবন্ধুকে 25শে মার্চ রাত্রে গ্রেপ্তার করে। সেই গ্রুপের প্রধান এবং প্রতিষ্ঠাতা যে ছিলেন তার নাকি একজন মেজর জেনারেল, তার নাম হচ্ছে জেনারেল আবু বকর ওসমান মিঠা। সে তার স্মৃতিকথা লিখেছে, আনলাইকলি বিগিনিংসে লিখেছে, উনি বলছেন ডক্টর কামাল হোসেন, রেহমান সোবান এরা কাপুরুষ। উনি লিখেছেন, কেন লিখেছেন? তারা 24শে মার্চও আমার সাথে তর্ক করেছে, তারা কিছুতেই আত্মসমর্পণ করবে না। কিন্তু বঙ্গবন্ধুকে ধরে নিয়ে যাওয়ার পর কয়েকদিন পরে কামাল হোসেনের ব্রাদার ইন ল লিখছে, শালা না দুলাভাই আমি বুঝতে পারছি না, ইংরেজিতে লিখেছে তো, যে উনি ফোন করে আমাকে বললেন কামাল হোসেন সাহেব আত্মসমর্পণ করতে চান। পাকিস্তানি জেনারেল এটা খুব উল্লাস করে লিখেছেন। সেই জেনারেল মারা গেছেন 1999 সনে, তার বই তো করাচির অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস বের করেছে। কামাল হোসেন সাহেবের জবাব দিয়েছেন কিনা আমি জানি না। আমি বলছি এই ধরনের বহু ইতিহাস আছে। কামাল হোসেন, আমিরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ একসাথে বেরিয়েছিলেন বঙ্গবন্ধুর বাড়ি থেকে 25শে মার্চ রাত্রে। ওরা দুজন চলে গেলেন, যারা যেদিকে হয়ে যশোর মাগুরা হয়ে তারা বেরিয়ে গেলেন, ইনি যাননি। অর্থাৎ যুদ্ধে কে কীভাবে অংশগ্রহণ করেছে, এই যে রেহমান সোবান সাহেবের বই বেরিয়েছে 2-1 দিন আগে, বিজ্ঞাপন দেখলাম, ফ্রম টু ইকোনমি টু নেশনস, তার সম্পর্কে একই মন্তব্য ওই পাকিস্তানি জেনারেল করছেন যে রেহমান সোবানের মুক্তিযুদ্ধের সময় বিদেশে পালিয়ে গেলেন, অর্থাৎ যুদ্ধ তো বিদেশে তো সবাই পালিয়ে যাবে। তারপরে 1975-এ বঙ্গবন্ধু যখন নিহত হলেন তখন কিন্তু তারা আবার বিদেশে চলে গেলেন। আজকে ধরুন যে বিএনপির 37তম প্রতিষ্ঠাবার্ষিকী হলো, কদিন আগের সিনারিও যদি দেখা যেত যে বিএনপি একটা মিছিল নিয়ে রাস্তায় মুভ করছে কিংবা ছাত্রদল মিছিল বের করার চেষ্টা করছে, সেখানে পুলিশ বাধা দিচ্ছে। আজকে আবার শুধু রাজধানী নয়, রাজধানীর আশপাশে সব জায়গায় পুরো বাংলাদেশেই বেশ স্বতঃস্ফূর্তভাবে সেই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি পালন করা হয়েছে। আবার অন্যদিকে বিএনপি নেত্রী আজকে বলেছেন সে গতানুগতিক ধারার বক্তব্য যে দেশে গণতন্ত্র নাই, সুশাসন নাই, গুম খুনে অতিষ্ঠ হয়ে গেছে দেশবাসী। তো সব কিছু মিলিয়ে একটা পজিটিভিটি আজকের দিনের চরিত্র বলছে, কারণ সরকার কোথাও কোনো বাধা দেয়নি। আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো সংগঠনও সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি। তো এই দিকটা কি কোন ধরনের পজিটিভিটি ক্যারি করছে বলে মনে করেন আপনি? একটি রাজনৈতিক দল বা সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বা সরকারি সংস্থা বাধা দেবে, তা গণতান্ত্রিক প্রেক্ষাপটে ভাবাই যায় না, কিন্তু সেটা ঘটেছে। তবে আজকের দিনের কথা বাদ দিই, এর আগে কিন্তু সরকারি বাধায় অনেক আয়োজন পণ্ড হয়েছে, সেটা কিন্তু মানতেই হবে। তো আজকে সরকার বাধা দেয়নি, সেখানে আবার সরকারের সে ছিল। সরকার তখন বলছিল যে আমাদের কাছে ইনফরমেশন আছে সেখানে নাশকতা বা কোনো ধরনের অশুভ কর্মকাণ্ড হতে পারে। এটা সব সরকারই বলবে, সব সরকারই বলবে। যদি নাশকতা হতে পারে তাহলে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করাটি সরকারের দায়িত্ব বলে আমি মনে করি। আর নাশকতাই যদি হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু নাজুক সেটি, এবং এই পরিস্থিতির নাজুকতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুকতা সরকারের বিপক্ষে চলে যায় আর কি। তো সেই জন্য ওখানে সরকার দায় এড়াতে পারবে বলে মনে হয় না। আর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অনেকটা স্থিমিত ভাবে পালন করা হয়েছে আবার, কারণ গতানুগতিকভাবে পালন করা বলা যায়, এর বেশি কিছু না। কারণ বিএনপি, আমি শুরুতেই বলেছিলাম, একটা দারুণ সংকট কাল অতিক্রম করছে, একদম খাদের কিনারে দাঁড়িয়ে গেছে। নেতৃত্বহীন, সংগঠনহীন, সাংগঠনিক শক্তিহীন একটি দল, এবং গণদাবির সাথে তাদের দাবির কোনো সম্পৃক্ততাও নেই, তেমন জনগণের সঙ্গে সম্পৃক্ততা নেই। 5ই জানুয়ারির নির্বাচন পূর্ব যে সহিংসতা, জ্বালাও পোড়াও, পেট্রোল বোমা, সব কিছু মিলিয়ে জনগণ থেকে তারা অনেক দূরে সরে গেছে। তবু বাস্তবতা হচ্ছে যে এখনও এটা মানতেই হবে যে বিএনপির পক্ষে জনসমর্থন আছে, জনগণ সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হলেও। এবং এটাও মানতে হবে
যে আওয়ামী লীগের পরে বিএনপি একমাত্র বিরোধী মহল দল না বলতে পারলেও, এবং বিরোধী দল যে থাকতে পারেনি সেটা বিএনপির নিজস্ব দূরদৃষ্টির অভাবের কারণেই হয়েছে। আরেকটি বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিটল ডেটা জিরো আরে। আমরা কথা বলছিলাম এই সময়ের রাজনীতি এই প্রসঙ্গে। বিএনপির মাঝখানে দেখা গেছে যে একটা অ্যাপ্রিসিয়েশনের অভাব। সরকার যাই করছে না কেন, যত উন্নয়ন কর্মকাণ্ডই করুক না কেন, বিএনপির পক্ষ থেকে সেই অ্যাপ্রিসিয়েশনের যে কালচারটা, সেই কালচারটা নেই। আওয়ামী লীগ সরকারও যখন বিরোধী দলে থাকে তাদেরও সেই ঘাটতি দেখা গেছে। কিন্তু এখন যে প্রেক্ষাপট, যে সরকারের যে অবস্থান, শক্ত অবস্থান, ক্ষমতা ধরে রাখার যে কৌশল, তার কাছে যেতে, তার সাথে পাল্লা দিতে বিএনপির তো একটু হলেও সহানুভূতি দরকার। সেইখান থেকে বিএনপি অনেকটা দূরে। সেই ক্ষেত্রে কি করা উচিত বলে আপনার মনে হয়? হ্যাঁ, সেটা করা উচিত। এর আগে এটা কেন হচ্ছে সেটার একটু কথা আমাদের বলা উচিত। ধরুন, আমাদের এই দেশ যদি একটা উন্নত দেশ হতো, যেমন ইংল্যান্ড, ফ্রান্স অথবা জার্মানি কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ হতো, তাহলে এই পরিস্থিতি সহনীয় হতো না। এটা দেখতেও পেতেন না আপনি। এটা আমাদের কেন হয়েছে আমি সংক্ষেপে বলি। আমাদের দেশে একসময়ে উপনিবেশ ছিল, খুব বেশি দিন আগে নয়। পাকিস্তান আমলে দেন আমাদের দেশে প্রকৃত অর্থে কোনো গণতন্ত্র হয় নাই। আমরা অনেক বক্তৃতা শুনেছি আমাদের জাতীয় নেতাদের বক্তৃতায় যে 1954 সনে নির্বাচনে জিতেও আমরা ক্ষমতায় বসতে পারিনি। 1970 সনের নির্বাচনে জিতে আমরা ক্ষমতায় বসতে পেরেছি। ধরেন, এই যে সংস্কৃতি, এটা আমরা পেয়েছি আমাদের উপর যারা অত্যাচার করতেন তাদের কাছ থেকে। তার আগে ব্রিটিশ আমলে কি আমাদের কোনো ক্ষমতা ছিল? মানে জাতি হিসেবে দীর্ঘ 190 বছর বাংলাদেশ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে ছিল। সেখানে আমাদের প্রতিনিধিত্ব কিছুই ছিল না। প্রথম দিকে সরকার তার নমিনেটেড লোকদের নিত লেজিসলেটিভ কাউন্সিলে, বড় লোকের এক্সিকিউটিভ কাউন্সিলে। শেষের দিকে একটু নির্বাচন শুরু হলো 1919 সনের নির্বাচন থেকে, মানে যেটা হলো প্রাদেশিক পরিষদগুলো, কেন্দ্রীয় পরিষদ কোনো নির্বাচনে হয়নি। এবং সেই প্রাদেশিক পরিষদগুলি দিয়েই কিন্তু ভারত এবং পাকিস্তানে যাকে বলা হয় গণপরিষদ, সেটা গঠিত হয়েছিল। সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসি নাই, যেটাকে বলা হয় ভাইস রিগাল সিস্টেম। ভাইসরয় যেটার প্রধান, তিনি তো আমাদের নির্বাচিত প্রতিনিধি নন। আমি দুঃখের সাথেই বলছি, আমাদের ঔপনিবেশিক ব্যবস্থার অবসান হয়েছে বলে আমরা মনে করি বটে, কিন্তু আমাদের আচরণে তা অবসান হয়েছে বলে সংস্কৃতিতে আমরা দেখতে পাই না। এই জন্যই বলছি যে বিএনপি যেমন তার সংস্কৃতি শেখেনি, আওয়ামী লীগও শেখেনি। এটা আওয়ামী লীগেরটা আমি বলবো 2 গুণ দুঃখজনক। কারণ আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল এবং প্রবীণ দল। বিএনপি ঠিক রাজনৈতিক দল নয়, এটা ছিল ক্ষমতাসীন দল। সত্যি কথা বলতে হবে, বিএনপি গঠিত হয়েছে সুবিধাবাদীদের দিকে। অর্থাৎ ক্ষমতা গ্রহণ করার পর জেনারেল জিয়াউর রহমানের একটা দল করার প্রয়োজন ছিল এবং টিকিয়ে রাখার জন্য তারা আসছিল। এবং তার জিয়াউর রহমান সাহেবের রেকর্ড ভালো, যে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন এবং বিএনপি দাবি করে তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। সেটা যদি বাড়াবাড়িও হয়ে থাকে, তবু মুক্তিযুদ্ধে তার অংশগ্রহণটা বিতর্কের ঊর্ধ্বে। তারপরেও আমি বলবো, জিয়াউর রহমান কিন্তু মুক্তিযুদ্ধের যে মূল যে আদর্শ, যেটা ছিল মনে রাখতে হবে পাকিস্তানের পরিপ্রেক্ষিতে পূর্ব বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের ঐক্য ছাড়া মুক্তিযুদ্ধ সফল করা কঠিন ছিল। কাজে সেই কঠিন শর্তটাকে তিনি লঙ্ঘন করেছেন। এটা বলে মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে লঙ্ঘন করেছেন। সেই লঙ্ঘন করেও যে তিনি এত লোকের কেন সমর্থন পেয়েছেন, সেটা মনে রাখতে হবে বিএনপির শক্তির মধ্যে নয়, আওয়ামী লীগ সহ অন্যান্য বিরোধী দলের, স্বাধীনতাপন্থী দলের তৎকালে দুর্বলতার উপর, তাদের সাংগঠনিক বিশৃঙ্খলা, অন্যান্য। এই কারণে আমি বলি বিএনপি একটা দল হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছে, কিন্তু এখনও মনে হয় সে প্রবীণ কথাটা আমি ইংরেজিকে ম্যাচিউর বলে, পরিপক্ক করতে বলছি, সেরকম পরিপক্ক দলে পরিণত হয়নি। তারপরেও আপনারা জানেন বিএনপির পরে দল গঠিত জেনারেল এরশাদের, তারও তো বলে ভাত ছেটালে কাকের অভাব হয় না। তার কি মন্ত্রীর অভাব হয়েছিল? এমনকি কি অতি দুঃখের সাথে বলবো, বঙ্গবন্ধুকে হত্যা করার পর, মানে বঙ্গবন্ধু যে দল করেছিলেন সেটা না বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, ওটা ঠিক আওয়ামী লীগ নয়। অর্থাৎ আওয়ামী লীগকে তিনি বিলুপ্তই করেছিলেন। আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হবার আগে বলেন তার দলের সদস্যরা যারা বাকশালের সদস্য হয়েছিলেন, জিয়াউর রহমান তো বাকশালের সদস্য হয়েছিলেন, অর্থাৎ তার সাথে বেইমানি করে যাকে তারা হত্যা করেছে তাদের মন্ত্রিসভায় যেতে কি কোনো কাকের অভাব হয়েছিল? তো এইটা সংস্কৃতি তো এই দেশে, এটা কি সংস্কৃতি? এটা অকৃতজ্ঞতার সংস্কৃতি। নাহলে আমি বলতে পারতাম না যদি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামান এরা প্রাণ দিয়েছেন কারণ তারা সহযোগিতা করতে চাননি।
এই তো সোজা কথা। আরও অনেকে পালিয়ে গেছেন। এর প্রেক্ষাপটে আমি আরেকটি আমি কথাটা শেষ করলাম। আমি বলছি বলে এইটাকে বলে সংস্কৃতি। আপনার ইংরেজিতে একটা কথা আছে, ডোন্ট গিভ আপ অন ইউর ডিজায়ার। মানে হচ্ছে আপনার যে অঙ্গীকার, এখানে ডিজায়ার বলতে অঙ্গীকার বোঝাতে হবে, সে অঙ্গীকারের কাছে আত্মসমর্পণ করলে রাজনীতির আর কোনো অর্থ থাকে না। এখন যারা সামরিক বাহিনী দ্বারা গঠিত দলে অংশ নিয়ে, যেন আইয়ুব খান যখন কনভেনশন মুসলিম লীগ করলেন, তখন থেকে আমরা একটা পরিষ্কার দেখতে পাই সেই সংস্কৃতি দুর্ভাগ্যক্রমে মুক্তিযুদ্ধ হওয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধের 3.5 বছরের মধ্যে বাংলাদেশে ফিরে আসলো। এর জন্য দায় দায়িত্ব বন্টনের কাজটা এখনো শেষ হয়নি। আমি শুধু বলছি সংস্কৃতির কথা যখন আপনি তুলেছেন, অ্যাপ্রিসিয়েশন না করা, এটা হচ্ছে ওখান থেকে এসছে। অল্প কথা যদি বলেন যে বিএনপির কোনো নেতা কখনো মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলে, আবার কখনো বলে যে নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আবার একটা অংশ বলে যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনই তারা যাবে না। যে এত বৈপরীত্য যদি থাকে একটা দলের মধ্যে, তাহলে একটা দল কিভাবে একত্রিত হয়ে কখন বলবে যে আমরা ক্ষমতায় যেতে পারবো? বলতে পারবে। আমার মনে হয়, আমি বিএনপির মুখপাত্র নই, তবে বিএনপির মধ্যে নানা ধরনের লোক আছে। তার মধ্যে আছেন যেমন মওদুদ আহমেদ। আমি ভুল করে ব্যারিস্টার না বলে জেনারেল বলে ফেলাই, কিন্তু মওদুদ আহমেদ সব দলে ছিলেন। মওদুদ আহমেদ সবসময় বঙ্গবন্ধু বলেন, লক্ষ্য করেন, তাই না? বিএনপির মধ্যে ইনাম আহমেদ চৌধুরী, প্রধান উপদেষ্টাদের একজন, বেগম জিয়ার, তিনি সবসময় বঙ্গবন্ধু বলেন। মানে এদের মধ্যে কিছু শিষ্টাচার আছে। আবার বিএনপির মধ্যে কারো কারো শিষ্টাচারের অভাব লক্ষ্য করা গেছে, এবং তাদের বিএনপির প্রধান নেত্রীর যে জন্মদিন উদযাপন ইত্যাদি নিয়ে দুষ্ট লোকেরা বলে সেটা শিষ্টাচারের অভাবই প্রমাণ করে। আমি সেই দিকে কোনো দিকে বলবো না, আমি সামান্য মানুষ। আমি শুধু বলবো যে বিএনপির মধ্যে নানা মত আছে, এটা স্বাভাবিক, বড় দলের মধ্যে থাকবে, কিন্তু তাদের তো একটা কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থাকে। তাদের স্ট্যান্ডিং কমিটি আছে ধরুন, সেখানে যে সিদ্ধান্ত হবে সেটা তারা বলবেন। আমি সর্বোচ্চ পরিষদের কথা বলছি, নিচের দিক থেকে। তো সেই থেকে যেন মওদুদ সাহেব বলছেন মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা আছে, এটা হচ্ছে তার স্পেকুলেটিভের আছে। মওদুদ সাহেবের আরও একটা জিনিস লক্ষ্য করা যায়, মওদুদ খুব উচ্চশিক্ষিত মানুষ, তার লেখা বইগুলো আমি পড়ি, বইয়ের মধ্যে উনি ভালো লেখেন। উনি বলি বই লেখার সময় কিন্তু আমি মিথ্যা কথা লিখি না। তার মানে কি, বলার সময় মিথ্যা কথা বলি? মানে ব্যাপারটা এরকম বোঝাচ্ছে না। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শেষ করতে হচ্ছে আমাদের এই সময়ের রাজনীতি নিয়ে যে প্রসঙ্গ ছিল, সেই প্রসঙ্গে আলোচনা থেকে যেটা উঠে এলো, আসলে সংক্ষেপে একটা দেশের জন্য রাজনীতিতে ছন্দের বড় প্রয়োজন, আর সুষ্ঠু রাজনীতির জন্য আসলে জনমতকে গুরুত্ব দিতেই হবে। আর সেই জন্য চাই সরকারের এবং বিরোধী পক্ষের সহনশীল আচরণ। প্রিয় দর্শক, আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা।